নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সবকটি সংগঠন তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে। আজ আগরতলায় পিজিটিএ এসবি রোডের তরফে একটি কর্মসূচি সংগঠিত করার ঘোষণা ছিল কিংবা কথা ছিল। পুলিশ প্রশাসন এই কর্মসূচি গতকাল সন্ধ্যার সময় করার অনুমতি বাতিল করেছে কিংবা অনুমতি দেয়নি। কেন দেয়নি তা নিয়ে সাংবাদিক সম্মেলনে আজ পিজিটিএ এসবি রোডের নেতৃত্ব কথা বলেছেন, বিস্তৃত জানিয়েছেন। তবে এই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে বকেয়া 22% দিয়ার কথা বলা হচ্ছে। পিজিটিএ এসবি রোডের নেতৃত্ব দাবি করেছেন, এই 22% দিয়ে না দেওয়ার কারণে বছরের যারা পিজিটি আছেন, স্নাতকোত্তর শিক্ষক যারা আছেন, বিষয় শিক্ষক যারা আছেন, তারা 2 লক্ষ টাকারও বেশি কম পাচ্ছেন আর্থিকভাবে, টাকা পয়সার হিসাবে। যারা জিটি আছেন অর্থাৎ স্নাতক শিক্ষক আছেন, তারা 1,80,000 টাকারও বেশি কম পাচ্ছেন বাৎসরিক হিসাবে। আর যারা ইউজিটি অর্থাৎ অস্নাতক শিক্ষক আছেন, তারা 1.5 লাখ টাকারও বেশি কম পাচ্ছেন প্রতি বছরের হিসাবে। এটা ন্যূনতম একটা হিসাব তারা তুলে ধরেছেন। একেবারে সার্বিক নিখুঁত হিসাব করলে সেই অঙ্কের টাকা আরও বেড়ে পারে বলে তারা জানিয়েছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ হুবহু সেখানে কার্যকর করা হলে বা বেতন কাঠামো সেখানে দেওয়া হলে যে 2.72 দেওয়ার কথা, সেটা যদি দেওয়া হতো তাহলে সেদিক থেকেও শিক্ষক কর্মচারীরা চিত্তন সেক্টরের ক্ষেত্রে যেখানে 2.57 পাচ্ছে বা এই লেভেলে রয়েছে, তার চেয়ে সেটা 2.72 হতো, সেটা রাজ্য কার্যকর হলে তারা আরও বেশি আর্থিকভাবে উপকৃত হতো। এবং এই সময়ের মধ্যে অত্যন্ত চর্চিত এই বিষয় নিয়ে খুব আলোচনা চর্চা চলছে। আমরা আপনাদের প্রত্যেকটি নিয়ে প্রায় প্রতিদিন যেসব বিষয় নিয়ে আলোচনা করি, আজ শিক্ষক কর্মচারীদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা পিজিটিএ এসবি রোডের সাংবাদিক সম্মেলনে রাজ্য সাধারণ সম্পাদক সমিতির আশিস চৌধুরী সহ অন্যান্যরা যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন তা শুনবো, আপনাদের কথাও শুনবো। 80 বছর পুরনো একটা ঐতিহ্যবাহী সংগঠন, যারা শিক্ষকদের এবং শিক্ষার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াই করে আসছে। আজকে আমরা আপনাদের দেখেছি, মূলত আমরা গত জুলাই এবং এই মাস, আগস্ট মাস, 2 মাস ব্যাপী আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা সরকার শিক্ষক এসবি রোড 9 দফা দাবিতে আমরা সারা রাজ্যে পোস্টারিং করেছি, স্টিকার লাগিয়েছি। আমরা 8টি যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আছে সেখানে আমরা জেলাভিত্তিক ডেপুটেশন সংগঠিত করেছি। করে আজকে 11টার সময় আমরা আগরতলা শহরে আমাদের এই সমিতির কেন্দ্রীয় অফিস শিক্ষক ভবন থেকে আগরতলা শহরে মিছিল সংগঠিত করার জন্য আমরা প্রশাসনের কাছে আগাম অনুমতি চেয়ে গত কয়েকদিন আগে আমরা আবেদনপত্র জমা দিয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পরিচয়ের বিষয় যেটা হলো, গতকাল সন্ধ্যার সময় আরক্ষা প্রশাসন থেকে চিঠি নিয়ে আসা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফোর্সের অভাব, এই কারণ দেখে আমাদের কর্মসূচি করা যাবে না, আমাদের ওরা না করার জন্য বলেন। আমরা পরবর্তী সময় সদরের এসডিপির সাথে আমরা আমাদের একটা টিম দেখা করি এবং আমরা বলি যে আমরা শিক্ষকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সারা রাজ্যে 23টা বিভাগে আমরা প্রচার সংগঠিত করেছি। সারা রাজ্য থেকে আমাদের 2000-এর বেশি শিক্ষক শিক্ষিকা আজকে মিছিল অংশগ্রহণ আসার জন্য প্রস্তুত। এই শেষ সময় বললে আমাদের পক্ষে এটা একটা অসুবিধা। আমরা এটাও ছিলাম, কিছু রোড যদি কোনো অন্য কোনো কর্মসূচি থাকে, রোডটাকে যদি কিছু অ্যাডজাস্ট করা যায় না। ওনারা বলছেন যে না, এরকম হবে না, আজকে অন্য কর্মসূচি আছে। কিন্তু আমরা যে আজকে সারাদিন আমরা লক্ষ্য করেছি আগরতলা শহরে এরকম কোনো কর্মসূচি ছিল না। আচ্ছা, আমি দেখছি। এরাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য যে বক্তব্য বরাবরই রাখা হয় বিভিন্ন সংগঠনের তরফে, তাতে পেশাগত বিভিন্ন দাবিগুলো নিয়ে কথা বলা হয়, পেশাগত বিভিন্ন দাবিগুলো উত্থাপন করা হয়। সেদিক থেকে পিজিটিএ এসবি রোড 9 দফা দাবিতে আগরতলায় কর্মসূচি সংগঠিত করার ঘোষণা দিয়েছিল এবং সেই কর্মসূচি নিরিখে আজ তারা সাংবাদিক সম্মেলন করেছেন। যেহেতু তারা দাবি করেছেন বা তাদের বক্তব্য ছিল গতকালই সেই কর্মসূচিকে বাতিল করা হয়েছে, আগরতলায় তারা কর্মসূচি সংগঠিত করতে চেয়েছিলেন, তার প্রেক্ষাপটে আজ শিক্ষক ভবনে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়। এরকম কোনো কর্মসূচি ছিল না। আমাদের দৃঢ় বিশ্বাস
আমরা যে 9 দফা দাবি নিয়ে আজকে আমরা এই যে কর্মসূচি নিয়েছিলাম, মূলত যেগুলোর পরে বলবো শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি, শিক্ষার্থ দাবি, এই দাবিগুলোর সম্বন্ধে প্রশাসন এই দাবিগুলোকে ভয় পায়, দাবিগুলো জনসমক্ষে বেশি গেলে পড়ে তাদের পক্ষেও এটা খুব একটা সুখকর হবে না। এই কারণে একটা অজুহাত দেখে আমাদের যে আজকের একটা যে আগরতলা শহরে একটা সারা জায়গায় যে মিছিল করার জন্য যে শিক্ষকরা আজকে তৈরি হয়েছিল তাকে বানচাল করেছে। কিন্তু আমরা বলতে চাই, তা দিয়ে ত্রিপুরা সরকারি শিক্ষক বোর্ডের মতো একটা লড়াকু সংগঠনকে আটকে রাখা যাবে না। আগামী দিনে আমরা আরো ব্যাপক সংখ্যক শিক্ষকদেরকে সংগঠিত করে, শিক্ষিকা সংগঠিত করে আমরা আগরতলা শহরের মধ্যে আরো এখন তো আপনার চীনা কমিউনিস্ট তারাও ভারতে এসেছে, ওনাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু তারা চীনা কমিউনিস্টকে তারা দেখতে পারে না। এখন তাদের থেকে যদি কোনো অর্থ সম্পদ আসে তখন আমাদের কর্মচারীকে দেওয়া হবে। তারা শুনে আসছে 2017 তারা কথা দিয়ে কথা রাখছে, 2017 পর্যন্ত সময় আছে। এখন না পারলে কি হবে? এখন তো 2017 আসে না, 2017 যখন আসবে তখন সব দাবি রাখতে তারা পূরণ করবে। কারণ লাস্ট সময় 2017 পরে আগে তারা দেবে না, গাড়ি 2017 থেকে দেবে। এটা এখন আপনার চীনের প্রধানমন্ত্রী চীনের বিদেশ মন্ত্রী আসলো, ওনার কিছু টাকা টুকা চীন থেকে আসলে তারা আবার চীনাকে দেখতে পারে না। এমনিতে আবার তারা ওনাদেরকে আদর্শ মতো খুব করে, যত্ন করে খাতির নেয়। প্রধানমন্ত্রীও যাবে চীনে, কারণ উনিও লোকের যারা একটু জিডি করে আসছে, আপনারা ঘরের ভিতরে সব ঠান্ডা করে এসেছে, সবাই সমান। তো যাই হোক, এমনি কথা দিয়ে কথা রাখছি, কিন্তু ওর সময়টা হাসিল সুবিধা আছে, হাসিলকে আগে আগে দিয়ে দেবে। শহরের মধ্যে আরো বড় পরিসরে আমরা মিছিল সভা সংগঠিত করব। আমরা প্রশাসন কতদিন আমাদেরকে এইভাবে একটা সাধারণ একটা কারণ দেখিয়ে কোনো নির্দিষ্ট কোনো আজকে আগরতলা শহরে যদি কোনো বিশাল কোনো কর্মসূচি থাকতো তাহলে আমরা মানতাম। আপনারা দেখেছেন, আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারা সারা রাজ্যের আগরতলাতে খোঁজ দেখেন আগরতলা শহরে কি কর্মসূচি ছিল, কিন্তু আমরা আমাদের আজকে কর্মসূচি করতে হলো প্রশাসন সেখানে লাইনটা কিছুই শোনা যায় না, এই অনুষ্ঠানটা কিছুই শোনা যায় না। এখন যে অনুষ্ঠানটা চলছে এটা কিছুই শব্দই নেই। হ্যালো হ্যালো, কথা বলুন। অনুষ্ঠানটা প্রশাসন তার প্রয়োজনে যে কোনো প্রোগ্রামকে পারমিশন না দিতে পারে, এটা আমরা অস্বীকার করছি। কিন্তু ওরা জানানোর সময় থাকবে, মাত্র 12-14 ঘন্টা আগে একটা কর্মসূচি সারা রাজ্যের থেকে আসবে। শিক্ষক শিক্ষিকারা সন্ধ্যার সময় এসে একটা চিঠি দিয়ে গেল না, আপনারা কর্মসূচি করতে পারবেন না। এগুলো অগণতান্ত্রিক, অত্যন্ত অগণতান্ত্রিক সিস্টেম। যেভাবে রাজ্য সরকার বিরোধীদেরকে মুখ বন্ধ করছে সারা রাজ্যে, একইভাবে এই প্রশাসন যে শিক্ষক কর্মচারীরা সমস্ত শিক্ষক কর্মচারীদের ছাত্রদের ন্যায্য দাবি নিয়ে কথা বলছে। আমরা অতীতেও কথা বলেছি শিক্ষকদের স্বার্থে, ছাত্রের স্বার্থে, শিক্ষার স্বার্থে। আজকে আমাদের সেই আন্দোলন লড়াই করার সুযোগ দেওয়া হয় না। আমাদের আজকে এইরকম একটা কর্মসূচি আমরা করতে পারতাম, তার প্রভাব সারা রাজ্যে পড়তো, এটা প্রশাসন বুঝতে পেরেছেন। এবং সেই দলদাস পুলিশ, আমি শব্দটা বেরোতে ব্যবহার করছি, তারা একটা আজকে আপনারা বলুন কি কর্মসূচিরা বলছে
যে এডুকেট বয়ে পুলিশের যে ফোর্সের স্বল্পতা, শিক্ষকরা আগরতলা শহরে মিছিল করবেন, 2000 শিক্ষক করবেন, শিক্ষকরা মিছিল করবেন, এখানে কি কতজন প্রশাসন থেকে পুলিশ বাড়ি দিতে হয়, এইসব দিয়ে আমাদেরকে আজকে দিতে দেয়নি। আমরা যেটা আবারও বলবো, আগামী দিনে আমরা আরও বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি এবং আমরা এই যে আমাদের যে আজকে কর্মসূচি করতে দেয়নি, আমরা একটা গণতান্ত্রিক সংগঠন, আমরা যে কোনো আইন শৃঙ্খলাকে আমরা মান্যতা দিই। আমরা প্রশাসন দিয়ে যেহেতু বলেছেন যে রিগ্রেটেড লেটার দিয়েছেন, আমরা সেটাকে করে কালকে আজকে আমরা সারা রাজ্যে সবার সাথে যোগাযোগ করে আমরা জানিয়েছি, পত্রপত্রিকা অল্প সময়ে আমরা পাঠিয়েছি যে আজকের কর্মসূচি স্থগিত। কিন্তু আমরা আগামীতে আমরা সবাই নিয়ে আরও ব্যাপক সংখ্যক শিক্ষিকাদেরকে সংগঠিত করে আমরা শিক্ষক সংগঠন নিজস্ব উদ্যোগে আমরা সংগঠিত করব। বুঝবেন, আমাদের প্রথম 1 নম্বর দাবিটি ছিল শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। আপনারা জানেন আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 58% 55% দিয়ে পায়, এখানে রাজ্য সরকারের কর্মচারীরা পায় 33%, অর্থাৎ 22% দিয়ে আমরা কম পাচ্ছি। আমি যদি একটু হিসাবে বলি, আমরা যদি একটা বড় সংখ্যক নিয়োগ হয়েছিল 1997 সালে। 1997 সালে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি প্রতি মাসে 18,000 টাকার উপরে বেতন কম পাচ্ছেন ডিএ বাবদ। একজন গ্রাজুয়েট টিচার 15,000 টাকা কম পাচ্ছেন। একজন প্রাথমিক শিক্ষক ইউজিটি 12,000 টাকার প্রতি মাসে বেতন পাচ্ছে। এটা যদি হিসাব করি, একজন পিজিটি বছরে 2,16,000 টাকা কম পাচ্ছেন। একজন গ্রাজুয়েট টিচার স্নাতক শিক্ষক 1,80,000 টাকা কম পাচ্ছেন। একজন প্রাথমিক শিক্ষক কমপক্ষে 1.5 লক্ষ টাকা কম পাচ্ছেন। এটা শুধু ডিএর ক্ষেত্রে। আমরা দেখেছি অন্যান্য বিষয় তো আরও আছেই, আমি তো পরে আসছি। এইভাবে এই যে ডিএ বকেয়া, এইগুলো বলছেন মুখে 25% বকেয়া দিয়ে, 3% দিয়ে নিজেরা বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে নিজেরা প্রচার করছেন। কিন্তু কর্ম যে কীভাবে বঞ্চিত সেই যে আমরা তুলে ধরছি। আমরা 2 নম্বর যেটা বলেছি, অনতিবিলম্বে রাজ্য বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় হারে বেতন ভাতা পুনর্বেশন করতে হবে। আপনারা জানেন আমাদের প্রতি 10 বছর পর পর বেতন কমিশন গঠিত হয়, এটা সময় এসছে। আমরা 2018 নির্বাচনের পূর্বে দেখেছি তৎকালীন সময় যে আজকে যে যারা ক্ষমতাসীন দল, তারা 2017 সালের শেষ দিক থেকে নির্বাচনে বারে বারে বলেছেন আমরা ক্ষমতায় আসার পরে হুবহু 7ম বেতন কমিশন চালু করব। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, 18 সালে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে ভোট নিয়ে সরকার আসার পর আজকে 2018 সালের পর কোনো ভাতা দিয়ে কোনো কিছু করে আমরা যেভাবে হাউসের আগের মতো পেতাম একই হাউসের পাই। আমরা মেডিকেলও যা ছিল তাই আমরা পেয়েছি। সেই হচ্ছে 7ম বেতন কমিশন দূরের কথা, কোনো কিছুই করেনি, মানুষকে শিক্ষক কর্মচারীকে বিভিন্ন বিভ্রান্ত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে 22% দিয়ে বকেয়া। এই হলো প্রতিশ্রুতি সাথে বাস্তবতা, এই জিনিসটা আমরা তুলে ধরেছি। আমরা 3 নম্বর যেটা বলেছি, টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দিতে হবে। এই দাবিটা আমাদের যখন শুরু হয়েছিল তখন থেকেও আমাদের দাবি, আজকের দিনও দাবি। আপনারা জানেন এখন নিয়োগের ক্ষেত্রে যে টিআরবিটি বোর্ড হয়েছে তার পরীক্ষা দিয়ে টেট উত্তীর্ণ হয় কেউ এসটিজিটি, কেউ এসটিপিজিটি, কেউ টেট 1, টেট 2 বিভিন্ন দিকে নিয়োগ হয়। আমরা দেখেছি সিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয় তার মারফত যারা নিয়োগপ্রাপ্ত হন তাদেরকে কিন্তু চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দেওয়া হয়। কিন্তু আমরা 18 নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতির মধ্যে এটাও ছিল যে টিআরবিটি শিক্ষকদেরকে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনে। আজকে পর্যন্ত এটা কোনো হয়নি। আমরা দাবিটা রাখছি যে আজকে এই যে শিক্ষিত যারা আছে বিভিন্ন পরীক্ষা দিয়ে পেয়েছে তাদেরকে চাকরির প্রথম দিন থেকে বেতন কম দেওয়া। 4 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এনপিএস যে পেনশন সিস্টেম, এই সিস্টেমটা আপনারা জানেন যে আমরা 2004 সালের 1 জানুয়ারি একটা নতুন পেনশন সিস্টেম চালু হয় এনপিএস।
কিন্তু তৎকালীন সময়ে সারা দেশে চালু ত্রিপুরায় শিক্ষক কর্মচারীদের বামপন্থী সরকার সেই এনপিএস সিস্টেমটা চালু করেনি। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2018 সালে বিজেপি জোট সরকার ক্ষমতা আসার পর 1 জুলাই 2018 থেকে যে এনপিএস সিস্টেম চালু করেছে, আমি এটা বলছি, এটা হলো আমরা যে এখন যে পেনশন সিস্টেমটা আমরা আছি, আমরা যারা এখানে আছি, যেটা ছিল 2018 সালের 1 জুলাইয়ের পূর্বে, তাতে আমরা করবো, আমরা শিক্ষক কর্মচারীরা রিটায়ারমেন্টের পরে আমরা একটা সিস্টেমে আমরা পেনশন পাই, আমাদেরকে কোনো নিজস্ব আমাদের কোনো টাকা ইনভেস্ট করতে না। এনপিএস সিস্টেমে 2018 সালের 1 জুলাই পরে যে কর্মচারী শিক্ষক নিয়োগ হবেন তাদের একটা অংশ ওনারা পেনশন ফান্ডে জমাবেন, সরকার একটা টাকা দেবে, টাকাটা শেয়ার মার্কেটে রেগুলেটরি ফান্ডে খাটবে, খাটার পরে যদি প্রফিট হয় তার থেকে পেনশন বাড়াতে অনিশ্চয়তার মধ্যে নিয়ে গেল। আজকে নির্বাচনের পূর্বে 18 ভুরি ভুরি প্রতিশ্রুতি, আমরা নির্বাচনের পর দেখলাম কিভাবে নতুন নিযুক্ত শিক্ষকদের উপরে এটা চালু করে দেওয়া। এই এনপিএস এটাকে এখন কিছুটা কেন্দ্রীয় সরকার নাম পরিবর্তন করে ইউপিএস একই জিনিস একটু চেঞ্জ করে এটাকে বাতিল করে সেই পুরনো কথা বলুন। এখন যে ভাস্কর দিয়ে আছে যদি পাওয়া যাবে। কি বলছেন? হ্যালো, কি বলছেন? এখন যেন 22% দিয়ে এটা কি আমরা কি পাবো? আপনার এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য থাকলে রাখতে পারেন। ঠিক আছে। বাতিল করে সেই পুরনো যে পেনশন পদ্ধতি, ওল্ড পেনশন সিস্টেম, এটাকে চালু করার জন্য আমরা 5 নম্বর যেটা বলেছি, অবিলম্বে রাজ্যে প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ করতে হবে। আপনারা জানেন যে একটা ছাত্র সুস্থ শরীর সুস্থ মন গঠনের শরীর চর্চা এবং ক্রিয়া খেলাধুলার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা অত্যন্ত লক্ষ্য করি আজকে সারা রাজ্যে মাত্র 500 জনের মতো ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছে। স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, হাই স্কুলগুলোতে খুব অল্প সংখ্যক স্কুলে, আর এইচবি স্কুল, জুনিয়র বিসি স্কুল তো প্রশ্নই নেই। আজকে এই শিক্ষকের, এই ক্রীড়া শিক্ষকের স্বল্পতা, এতে যেমন আমাদের নতুন করে খেলোয়াড় প্রতিভা রাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সুস্থ মন সুস্থ বিকাশের ক্ষেত্রে একটা সমস্যা। কোন জায়গা থেকে বলছিলেন? আপনারা যারা স্থানীয় কেবল অপারেটর আছে তাদের সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করবেন। সুস্থ বিকাশের ক্ষেত্রে একটা সমস্যা, সেক্ষেত্রে আমি বলেছি প্রতিটি বিদ্যালয়ে একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা 6 নম্বর যেটা বলেছি, 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা অত্যন্ত চর্চিত জিনিস। এটা দেখেছেন যে 10,330 জনের চাকরি যাওয়ার পরে তৎকালীন সরকার তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য 13,000 পদ সৃষ্টি করেছে। পরবর্তী সময় সেটা সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার জন্য সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া হওয়ার পরও সেগুলোকে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময় যদিও সুপ্রিম কোর্ট তার স্টে অর্ডার উঠিয়ে নিলে পরেও এই যে বর্তমান যে সরকার বিজেপি আইপিএফটি বসা সরকার, ওনারা কিন্তু নির্বাচনের পূর্বে বারে বারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতা আসলে পরে 10,300 থেকে ন্যায্য সমাধান করব। কিন্তু সুপ্রিম কোর্টের যে স্টে অর্ডার ছিল তা উঠিয়ে নেওয়া। বলো। হ্যাঁ, তো আমার তো আপনারা এই রাজ্যের কপিটা সুন্দর ভালো কপি করেছেন, কিন্তু আপনাদের যদি ওটা একটা দেখা গেছে যে ভদ্রলোক ডেপুটি মন্ত্রী আছে, আমার ওই ভদ্রলোকগুলির যে সরকার ছিল 25 বছর, তখন তো আমাদের রাজ্যের শিক্ষকরা শিক্ষকের চাকরি করতো। আর তখন ছিল যে কেন্দ্রে দিচ্ছে না, কেন্দ্রে দিচ্ছে না, তো তারা আবার আজকে কিভাবে বলছে
এই যে প্রশাসনে শিক্ষকরা শিখছে না বা দিয়ে দিচ্ছে না বা ইউপিএস তারা কিভাবে বলছে আমার ক্ষেত্রে হলো তারা তো 25 বছর রাজনীতি ছিল তখনও সেই শিক্ষকরা দেখুন তারা কিভাবে এরকম কোশ্চেন বলছে যে 25 বছরের দিচ্ছে। আমার কথাটা এটি যে ওরাও তো ঠিক করেই রেখেছিল রাজ্যের শিক্ষক কর্মচারীদের তখন আপনি ওরা কিভাবে সমস্যা যে অর্ডার ছিল তা উঠিয়ে নেওয়ার পরেও তাদের এই যে 10,323 শিক্ষকের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা বলেছি ওনাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা 7 নম্বর দাবি হলো জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, যে নিউ এডুকেশন পলিসি 2020 এটা সম্বন্ধে আমি যেটা বলবো, আগে এই যে সিস্টেমটা চালু হয়েছে কোভিড সময়ে আগামী দিনে যে প্রান্তিক গরিব এলাকার ছাত্র যে সরকারি স্কুলে পড়ার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এবং যে বেসরকারি পুঁজিবাদীদের দ্বারা যে বিদ্যালয়গুলি চলে শিক্ষা ব্যবস্থা চলে সেইগুলি আগামী দিনেকে আরও কীভাবে চলা যায় সেই লক্ষ্যেই এটা করা হয়েছে। আমরা এটাকে বাতিলের দাবি করেছি। আমরা 8 নম্বর যে দাবিটা আছে ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ মেনে সমগ্র শিক্ষা শিক্ষকদের নিয়মিত বেতন কমে ব্যবস্থা কিন্তু কত নাটক করেছেন বিজেপি গভর্নমেন্ট সেটা আপনারা ত্রিপুরাবাসী ওনারা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ থেকে আরম্ভ করে ত্রিপুরাতে সে বলেছিল 2018-তে 7 কমিশন তো ওরা যে এই কথাটা বললো তারা কি সাধারণত একটু দিয়ে দিল বা তারপরে দেখা গেল যে আমাদের কথা বিপ্লব কুমার উনি কিন্তু সেই কথাটা আরো বেশি দিয়ে দিলেন না দিয়ে সদা খাইয়ে দিল আর কি করলো দিয়ে টোটালি 4 বছর 4 বছর ছিলেন টাকা দিয়ে উনি আনতেন তারপরে মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা দিয়েছে কিছু সংসদ দিয়েছে। তারপর থেকে তো আমাদের এই পাওনা চলে আসছে সেই পাওনা এখন 22% আমরা এখনো বেঁচে আসছি। ওনারা কখন দেবে এটা আসলে যখন মানে পাওয়া যায় তখন বলা যাবে, এছাড়া আর বলা যাবে না। কিন্তু বলা কোথায় বলবে ওরা ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন চতুর্থ ইঞ্জিন ওদের খালি ইঞ্জিনই সমস্ত ইঞ্জিন মার্কার লোকটা কেন্দ্র ইঞ্জিন বিজেপি গভর্নমেন্টে আবার মাথায় একটা ইঞ্জিন আবার ওই ইঞ্জিন সবাই একজন করে একটা ইঞ্জিন তৈরি করছে কিন্তু একজন মানুষের আর দুঃখ আপনার জন্য শুধু দিয়ে যদি তাদের দেওয়া আমি এমন ভাবে দেওয়া দিয়েছে কর্মচারীদেরকে কর্মচারীরা চিরদিনের মতো বেড়ে গেছে। আগে বলেছিল ওরা কর্মচারীরা অনেকেই যে খারাপ বলতো পান্না দেয় না অর্থমন্ত্রী ছিল বাদল দেয় না এই ধরনের কথা তুলে দিচ্ছে। আর এখন যখন পাওয়ার জন্য এসেছে আর সেই বিজেপি কতটুকু দিল এবং তারা সেইটুকু পাইবে সে তো আর মনের দুঃখ আর বলে যেতে পারেনি, কোথাও আর বলিনি। এই তো বিজেপি বলা বলি করছেন। তা আমার মনে হয় সামনে তাদের কমিশন বসাই ত্রিপুরা যদি এই 5% দিয়ে যদি না দেওয়া হয় তাহলে ত্রিপুরার কর্মচারীরা একবারে ঠকে যাবেন। সারা ত্রিপুরার কর্মচারী যদি জানলে কি হবে ওনারা বলেন আমাদের বিয়ের জন্য আপনারা আন্দোলন করতে হবে না, এই যে কথাটা বলেন বিয়ের জন্য আন্দোলন করতে হবে না সেই এটার নামকে বলা হয় মানে খুব বেশি বেশি কথা আছে বানায় বলা তাদের নিজের কথা বলা আর কি
তাদেরকে কি বলবো, যে তাদেরকে কথা বলবো, আন্দোলন না করতে দেই না, আর আন্দোলন করলে মারপিট করে। নিয়মিত বেতন কমে ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন, বিশেষ করে যে আপনাদের একটু সবাই জানায়, তবে আমি একটু মেমোরি দেওয়ার জন্য বলছি, 2000 নির্বাচনের পূর্বে সমগ্র শিক্ষা পূর্বে সমগ্র শিক্ষকদের নিয়ে একটা সারা রাজ্যে আলোড়ন, একটা ভালো সংখ্যক শিক্ষক এসটিভিতে অনশনে বসেছিলেন। তখন কিভাবে প্রচার হয়েছিল যে সারা দেশে নাকি সমগ্র শিক্ষকরা নিয়মিত বেতন পান, একমাত্র ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকার যে সমগ্র শিক্ষা বা তখন এসটিসি শিক্ষকদের টাকা এনে ওনাদের দেন না, এইভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল। আমরা আসার পরে সমগ্র শিক্ষকদেরকে নিয়মিত বেতন কম দেব এবং কারা কারা গিয়ে অনশনে লেবুর জল দিয়ে তাদেরকে অনশনে বলছেন যে শিক্ষক কর্মসূচিটা স্বাধীনতা কর্মচারী পাও না, ঠিক আছে, দিয়ে দিলে 10 কর্মচারী পাবে। এখন ইয়া বলছে যে বলার আগেই আমরা দিয়ে দেওয়া লক্ষ্য করে, হ্যাঁ, ভালো সংখ্যা দেওয়া হবে। কত দিবে জানি না, ছিলাম আমরা 1 মাস আগেই। এখন দিদিকে বলতেছে রেকর্ড করাচ্ছি, আসলে এইটা না। হ্যাঁ, এই সরকার থেকে মিছিল করে আন্দোলন করে দিতে পাওয়া যাবে না, ঠিক আছে। তো 55% সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম দিয়েছে, 5% পাও না, এটা সবাই জানে। তবে সরকার দিতে প্রস্তুত আছে, দেওয়ার জন্য তারা আগ্রহী, আমরা জানতে পারলাম। আন্দোলন কইরা আন্দোলন করতে হবে না। মুখ্যমন্ত্রী এখন যারা এই সরকারি যারা পরিচালনা করে তারা বলে যে আন্দোলন করতে হবে না, তারাই দিয়ে পর্যায়ক্রমে দেওয়া হবে। কেমন আন্দোলন করতে কিন্তু আমরা দেখেছি সেই আশা করি কর্মচারীরা এই সরকার দিয়ে আশা পাচ্ছি, কারণ তারা যেটা দেখাইছে তখন যেটা পাও না, চাচ্ছে না। হ্যাঁ, আমাদের রাজ্যে 20% আছে আসলে, বা বিভিন্ন রাজ্যে এই বিশ্বকাপ রাজ্যে আপনি 45 এরকম আছে, কিন্তু আমাদের রাজ্যে কম আছে, এটা দেওয়া হচ্ছে। আচ্ছা দিলে 42-40 পর্যন্ত দেওয়া যেতে পারে। যাই হোক, আমরা তাই 5% দেওয়া যেতে কথা বলে না পা বাকি কেন মানতাম না, সেন্ট্রাল আছে, সেন্ট্রাল আছে বলে না 5% দিয়ে আমাদের দিতে হবে। দেওয়া হয়েছে, আমরা বলতে পারবো যে হ্যাঁ কর্মচারীদের সমস্ত বদলে আমরা মিটিয়ে দিয়েছি, বলতে পারবো, মুখ ফুলিয়ে বলতে পারবো, দেন না বলতে ভালো বলতে না বলে। হ্যাঁ, এখন তুই বলতে আমরা আন্দোলন ফলে দিতে না, আমরা আন্দোলন আগে দাঁড়ার চিন্তা করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি আপনার মাধ্যমে চাই যে দেওয়া উচিত, দিলে কর্মচারীরা উপকৃত হবে। নমস্কার, কে বলছেন? বলুন।
হিসেবে বিধবা মহলে প্রতি বছরে যে দুর্নীতি হয়েছিল আর তার কয়েক গুণ হচ্ছে। আমি বলবো দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের মানে একটা পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর থেকে আমাদের পুরো রাজ্য আছে, কিন্তু এখানে বিরোধী জনতা শুরু হতে পারে উনি দেখবেন যদি পুলিশে অনুমোদন না দেয়, যদিও অভিযান হয়, মিছিল হয়, মিছিল হয়, যে আমাদের পুরো বিরোধী জনতা আছে ওনাদের দীর্ঘ 25 বছরের এরকম কি বলবো সংগঠন এখনো মজবুত আছে। আমি ব্যক্তিগত ধারণা আছে হয়তো ওনারা কাছে বের হয় না বা কিছু বলতে পারেন না। আসলে জনতা ভোটে দিয়েছিল বুথটা খাদের কংগ্রেস থেকে দিয়েছিল, বিজেপি আবেদন করেছিল মাত্র। যাই হোক, এরকম করতে হবে। ত্রিপুরাতে আগে হাইকোর্ট ছিল না, এখন হাইকোর্ট আছে। পশ্চিমবঙ্গের বিরোধী জনতা সন্দেহ কোনো সভা না দিলে হাইকোর্টে চলে যায়, হাইকোর্ট থেকে রায় আসে। আমাদের পুরো সভা নেই, আমাদের বিধায়ক আছে, অন্য দলের বিধায়ক আছে। সেভাবে যদি ওই কি বলবো গান্ধীগিরি করলে কিন্তু হবে না, কারণ হলো ভোট শুরু ধরা পড়ে গেছে। যারা বিক্ষোভ তারা উঠতে বিরুদ্ধে এরকম হয়ে যায়। আর এখন কেন ওই চিত্রমাতার মতন প্রধান বিরোধী দলকে হাতে ধরে রাখতে হচ্ছে, এটা রাজ্যবাসীরা আমরা অবশ্যই বুঝতে পারছি। কিন্তু হবে শিক্ষক কর্মীদের মানে দাবি দেওয়া কিন্তু মানে শান্তি লাগবে না। অনেক সমস্যা চলছে, সরকাররা মানে আমাদের রাজ্য পড়বে বিহারে চলছে, বিহারের যে বিরোধী মানে ইন্ডিয়ার যে প্রভাব দেখলাম রবিবার থেকে শুরু হয়েছে, এটা কিন্তু মাঠেও পড়বে। কারণ বুক করে প্রমাণ তথ্য প্রমাণ দিয়েছে। আমি তো ভোট দিলাম, মানে অনেক আগে থেকে ভোট দিয়েছি, তবে আমার তো সন্দেহ দেখা গেল কিন্তু কাউন্টিং এ তো এরকম হওয়ার কথা নয়। যদি তো হয়ে থাকে বিধবা আন্দোলন করলে হবে না, একদম তীব্র প্রতিবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি বলছেন কথা বলুন। কর্মচারী বিভিন্ন রকমের ভাবনাগুলি কর্মচারীরা বঞ্চিত। আমি দেখুন আমাদেরকে সপ্তম বেতন কমিশন বলে যেটা চালিয়ে দেওয়া হয়েছে, সেটা থেকে হয়েছে আপনার কোন গভর্নমেন্ট যন্ত্রণ সরকার তারা রিফান্ড করে দেওয়া হয়েছে 2.25 করে দিয়েছিল এবং একটি পরিবর্তন করে তারা এনএসিটি করে দিয়েছে। এনএসি ছিল জনতা গভর্নমেন্ট এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট জড়িত হয়। আমরা দেখতে পেলাম যে তাদেরকে ওই যখন এনএসিটি করে তখন তাদেরকে ট্যাক্স দেওয়া উচিত ট্যাক্সের চেঞ্জ হয়ে তারা পরবর্তী স্টেজে চলে যায়। ত্রিপুরাতে দুর্ভাগা কর্মচারীদের প্রকল্পে এরকম যে ওই সময়ও ওই বামপন্থী আমলেও তারা দিয়ে পাওনা ছিল। তারা বলতেছি সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, কিন্তু আমরা দেখলাম যে তারা 10,000 কোটি টাকা কর্মচারীদের খাওয়া টাকা পাওনা টাকা তারা না দিয়ে সেন্ট্রালকে বিক্রি করার জন্য তারা চাষ করে দিয়েছে এবং অন্যান্য টাকা তারা খরচ করার চেষ্টা করে টাকা অন্য। এখন এই গভর্নমেন্টটা হচ্ছে সিম্পল ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা, দেখা তো হচ্ছে আরো বেশি পরিমাণে বাচ্চা এবং যুক্ত। আমি বলবো এরা কথার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই রাজনীতি করার কোনো সময়। আমাদের এখন 23% দিয়ে কিন্তু 5 যা করে দিয়েছিল তাই তারা এখনো রেখেছে। গভর্নমেন্টের কোনো পরিবর্তন ঘটায়নি, তারপরে মেডিকেল রাউন্ড কোনো পরিবর্তন ঘটায়নি। ওই এনএসিটি যেটাকে ওটাকে ঠিক করে বলেছিল ওটাও হয়নি, কেবলমাত্র পয়েন্ট কিন্তু দিয়ে তারা বলছে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়ে
যখন না অষ্টম যারা হয়েছে এবং ভাষা থেকেও কিছু গোবর গুড এডুকেশন নিচ্ছে। আমার মতে যারা নিচ্ছে হবে তার অর্থনৈতিক অবস্থা খুবই উন্নতির দিকে যাবে, ওটা তাদেরকে ইনশাআল্লাহ মধ্যে কর্মচারীরা যখন টাকা পয়সা আসবে তখন এই টাকা পয়সা বাজার অর্থনীতি তারা প্রভাব ফেলবে। বাজার এখন সাধারণ মানুষের কোনো টাকা পয়সা যারা পুলিশ জরুরি কাজ করছে বিভিন্ন তাদের হাতে কোনো অবস্থা নেই। তারা যেহেতু কর্মচারীদের কাছে পয়সা নেই, কর্মচারীরা সংগঠন পাচ্ছে, দাম তার উপরে জীবন পয়সা দিয়ে এটা পরিবর্তন হচ্ছে। নর্থ ইস্টার্ন প্রত্যেকটা স্টেট থেকে সেগুলো তুলনাটা খুব কম। আমরা এখন 22% দিয়ে যাচ্ছি। এই মাসে সেখানে নর্মাল সেন্ট্রাল গভর্নমেন্ট আবার 4% দিয়ে দেবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি জন্মনগর বলছি, উত্তর ত্রিপুরা থেকে। কথা বলুন। বিএসপি ব্যবসায়ীরা যে সরকারের সাথে রাজ্য সরকারের যে ডিফারেন্স যেটা 22%, তাতে ঠিক আছে, টাকাটাবে হয়তো বা টাকাটাবে কমা, কিন্তু রাজ্যের অনিয়মিত কর্মচারী তাদের যে রেগুলাইজেশন যে গভর্নমেন্ট বন্ধ করে রেখে দিল, এই ধরনের কর্মচারীর ভবিষ্যৎ কি? যে বিগত সরকারের আমলে অনিয়মিত কর্মচারী 10 বছর পূর্ণ হলে যে রেগুলাইজেশন যে সিস্টেম ছিল, যে সিস্টেমটা বর্তমান সরকার 2018 সালে 31শে জুলাই যেটা বন্ধ করে রেখেছে, সেটা কবে পুনরায় আবার চালু করা হবে, কবে রিভিউ করা হবে, অনিয়মিত কর্মচারীদের রেগুলাইজেশনের যে সিস্টেমটা কবে আবার চালু করা হবে? কেন এই রাজ্যের অনিয়মিত কর্মচারী এই রাজ্যের সরকারি দপ্তরে কাজ করছে না? একটা রেগুলার এমপ্লয়ি একটা অনিয়মিত কর্মচারী বেশি পরিশ্রম করে, কিন্তু তাদের ন্যায্য পাওনাটা পায় না। দিলে অর্থাৎ একটা রেগুলার কর্মচারী দিলে সেটা বেনিফিট পায়, কিন্তু রাজ্যের অনিয়মিত কর্মচারীর যে হাল বর্তমানে যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে, অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে একজন অনিয়মিত কর্মচারী 60 বছর পূর্ণ হলে যে অবসরে চলে যায়, 16 হাতে অবসরে চলে যায়, না একটা সংগঠন আছে, না একটা কিছু আছে, সে কি করবে? সে চাকরি শেষ হওয়ার পরে সে কি করে খাবে? কার কাছে গিয়ে কাজ করবে? তো আমরা আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে বিভিন্ন অনুরোধ, আমরা কি কাজ করেছিলাম যে অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন দিয়ে আটকে রাখা হলো? আমরা কি এই সরকারের আন্ডারে আমরা কাজ করি না? আমরা কি এই রাজ্যের লোক নাই? আমরা এই রাজ্যেই তো নাগরিক। একজন অনিয়মিত কর্মচারী যারা রয়েছে, সরকারকে বিনম্র অনুরোধ যাতে আমাদের রেগুলেশন আবার করে, মানে পতাকা আবার চালু করে, যেটা বিগত সরকারের আমলে ছিল। আর দিয়ে যে দেখা এটা দিয়ে দিলে একটা রেগুলার কর্মচারী বেনিফিট পায়, অনিয়মিত কর্মচারী সামান্য পায়। তো বিশেষ করে আমরা অনিয়মিত কর্মচারী যারা রয়েছে তাদেরকে যদি পুনরায় আবার রেগুলেশনের কথা চালু করে, সেটা আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেক ক্যাবিনেট মিনিস্টারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের কিন্তু রেগুলাইজেশনটা যাতে পুনরায় চালু করা হয়। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। দৃষ্টিতে করছি দিয়ে তাদেরকে অনুসরণ করেছিলেন আপনারা যারা এখানে সাংবাদিক, আপনারা জানা আছে। কাজে কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদেরকে নিয়মিত করা দূরের কথা, ত্রিপুরা হাইকোর্টে কেস করার পরে হাইকোর্ট যখন রায় দিল যে সমগ্র শিক্ষা অভিযানে প্রায় 4,500, এক্ষণে বর্তমানে 4,500 উপরে শিক্ষক আছেন, তাদেরকে নিয়মিত বেতন দেওয়ার জন্য। এই ক্ষেত্রে হাইকোর্টের রায় দেওয়ার পরেও ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে গেছেন এটাকে আটকানোর জন্য। কাজেই এর মারফতে এই সরকারের শিক্ষক কর্মচারীদের দরদের সেটা আমরা দেখতে পারি। অথচ 2018 সালে কি বক্তব্য ছিল? আজকে একমাত্র টিআরবিটি পরীক্ষা দিয়ে পাস করা 45 জন নিয়মিত বেতন পাচ্ছেন, বাকিরা যে 4,500 সবাই আজকে আগের মতোই রয়ে গেলেন। আমাদের শেষ যেটা আছে 9 নম্বরের দাবি,
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিদ্যালয়গুলিকে উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্যাল এডুকেশনকে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে চালু করতে হবে। আমরা জানেন, আমরা সিবিএসসি বোর্ডটা আছে, এখন ছাত্রছাত্রীদের মধ্যেও যারা আমরা বলি শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল একটা সাবজেক্টটাকে আমাদের জনপ্রিয়তা বেশি, আমরা সেই দাবিটা রেখেছি। একই সাথে বলবো, আমরা যেটা আপনারা জানেন, আমরা এগুলো বিভিন্ন সময়গুলি আমরা বিভিন্ন জায়গাতে আমরা ডেপুটেশনে গেছি, আন্দোলন করেছি যে আপনার প্রায় 3 শতাধিকের উপর স্কুল ত্রিপুরা চলছে একমাত্র সিঙ্গেল টিচার দিয়ে। আমি যেই ধরে নেই এটা প্রাইমারি স্কুল 1 থেকে 5টা ক্লাস, যিনি আছেন উনি মিড ডে মিলের দায়িত্ব দেখবেন না কি কাজ করবে, কীভাবে করবেন, ওরা ব্যক্তিগত তো কিছু ছুটি ছাড়া ওষুধে থাকে। 300-র উপর স্কুল চলছে মাত্র সিঙ্গেল টিচার দিয়ে। এবং সারা রাজ্যে শিক্ষক স্বল্পতা এমন একটা আকার ধারণ করেছে, আজকে আমরা বিভিন্ন মিডিয়া খুললে পড়তে হবে যে আজকে এই সাব ডিভিশনে, কালকে এই সাব ডিভিশনে ছাত্রছাত্রীরা কোমলবোধ ছাত্রদের শিক্ষকের জন্য আন্দোলন করছে। এটা হলো বাস্তব পরিস্থিতি। কিন্তু এই ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে শিক্ষকরা রিটায়ারমেন্টে যাচ্ছেন, যেভাবে পোস্ট ভ্যাকেন্ট হচ্ছে, সেইভাবে নিয়োগ সেইভাবে নেই পড়লে চলে। এসটিজিটি পাস করে শিক্ষকরা তাদের অফারের জন্য দপ্তরে এসে ধারণা দিচ্ছেন। এই হলো বাস্তব একটা পরিস্থিতি আমরা দেখেছি। বিশেষ করে তৃতীয় ডিসিতেও রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে পেনশন, যে কর্মচারী অধিকার, আজকে 1.5 বছর হয়ে যায় পেনশন পান না, অন্যান্য যে গ্র্যাচুইটি বা অন্যান্য লিভ স্যালারিগুলো কিছু পান না। তাদের কোর্টে যাওয়ার পরবর্তী সময় কিছু যারা কোর্টে দিবে তাদেরকে ডেকে নিয়ে কোনোভাবে সমাধানের চেষ্টা করছেন। এই হলো রাজ্যের একটা প্রশাসনের অবস্থা। এর মতো অবস্থা দাঁড়িয়ে আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আজকে বিয়ের দাবি, আমাদের পেকো নূতন করে পে কমিশন গঠনের দাবিগুলো, শিক্ষা সংগ্রামের যেগুলো আমরা টিআরবিটি মাদক শিক্ষকদের প্রথম যে নিয়মিত বেতন কম, এইগুলো সারা রাজ্যে শিক্ষকদের মনের কথা দাবিগুলো কি যে লড়াই করছে। আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক সংগঠন থাকলে পরেও কোনো সংগঠন এই দাবি নিয়ে আবার রাস্তার মধ্যে নেমে সেইভাবে কোনো মিছিল সমিতি আমরা দেখিনি। যাই হোক, আমরা এটা করেছিলাম এবং এটা সম্বন্ধে কালকে এইচডিও বলেছেন, আমাদের কাছে আইডি রিপোর্ট আছেন, ওনারা জানেন যে টিজিটি এইচডি মিছিলের মধ্যে ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষিকা আগামীকালকে এই মিছিলে নামবেন। কাজে এটা এই সরকারের পক্ষে বিড়ম্বনার কারণ হবে। তারা আজকে সরকারে আছেন, অথচ সরকারের একটাই আছে, কিছু হলে বদলি করে দেওয়া, বিভিন্ন হুমকি দেওয়া। এইরকম বদলিকে উপেক্ষা করে দিয়ে হাজার হাজার শিক্ষককে আগস্ট রাজপথ কাঁপাবেন, এটা তাদের পক্ষে তারা মেনে নেওয়া সম্ভব না। এই ধরনের অগণতান্ত্রিক সরকার, তার দলদাস পুলিশ। কাজেই আমাদেরকে সেই ওনারা আমাদেরকে মিছিল করার পারমিশন দেয়নি। কিন্তু আমরা আপনাদের মারফত সারা রাজ্যের শিক্ষকদের কাছে, কর্মচারীদের কাছে আমরা জানান দিতে চাই, আমরা খুব অল্প সময়ের মধ্যে আবার আমরা সবাই মিলে বসে আমার সংগঠন, আমরা 23টা বিভাগে আরও জোরদার প্রচার নিয়ে আগরতলা শহরে আমরা যে মিছিল করব আমরা দেখিয়ে দেবো। এবং পরবর্তী সময় আমরা শুধু এক শিক্ষক সংগঠন না, আমাদের যে আরও বৃহত্তর সংগঠন, অভিভাবক সংগঠন, টিসিসি ত্রিপুরা সমন্বয় কমিটি, এই নেতৃত্বে আমরা যখন বৃহত্তর মিছিল করব আগরতলা শহরে, মানুষ সেদিন দেখবে যে শিক্ষক কর্মচারী খুব কাকে বলে। একই সাথে আমাদের দাবিগুলো দেখবেন, আমরা সব সময় আমরা শিক্ষকদের যেমন দাবি বলি, আমাদের দাবিগুলোর মধ্যে ম্যাক্সিমাম থাকে আমার ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে ছাত্ররা বিভিন্ন সমস্যায় ভুগছে, পরীক্ষার সময়ে চলে এসছে, হার্ডওয়ারলি পরীক্ষা, সব জায়গাতে বই পড়ছে না, পুজোর মরশুম, এর মধ্যে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া বিভিন্নভাবে। আজকে বললাম সিঙ্গেল টিচার কি মিড ডে মিল চালাবেন, কাজ করবে, কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। আজকে এই ফলে কি হচ্ছে, একটা সংখ্যক যাদের হাতে একটু টাকা আছে তারা কি করবেন, তাদের ছেলে মেয়েদেরকে তো আর সিঙ্গেল টিচার স্কুলে পড়াবেন না, প্রাইভেট স্কুলে নিয়ে যাবেন। কিন্তু সাধারণ যে প্রান্তিক ছেলে মেয়ে যাদের পক্ষে কোনো প্রাইভেট স্কুলে যাওয়ার সুযোগ নেই, তারা কিন্তু শিক্ষাতে বঞ্চিত হচ্ছেন। এবং সেইভাবে স্টুডেন্ট কমবে, পরবর্তী সময় ছাত্র সংখ্যা কম অনুপাত, ছাত্র সংখ্যা কম, এই অজুহাত দিয়ে স্কুল মার্জার করে একটা স্কুলের সাথে যোগ করে দিয়ে বিদ্যালয়কে কমিয়ে দেওয়ার একটা চলছে। প্রায় 700-র উপরে স্কুল বন্ধ করার একটা পরিকল্পনা ছিল। আমরা আগরতলায় বড় মিছিল সংগঠিত করেছি এবং এটা নিয়ে ডেপুটেশন দিয়েছি। করার পরে আপাতত সেইভাবে এটা করছে, কিন্তু সুযোগ পেলে তারা করবে এবং তাদের এইটাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যগুলোকে যাতে না করতে পারে তার জন্য টিজিটি সজাগ ছিল, আছে, থাকবে, আগামী দিনেও বৃহত্তর লড়াই করবে। আপনারা সবাই অন্তত বিজি শিডিউলের মধ্যে সাংবাদিক বন্ধুরা
শিক্ষক নেতা তিনি টিসিপিআই ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলনে বিস্তৃত বলেছেন যে প্রেক্ষাপটে বিষয়গুলো উঠে আসছে। আজ আগরতলায় 9 দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি অর্থাৎ মিছিল কর্মসূচি সংগঠিত করার কথা ছিল, কিন্তু সেই কর্মসূচি সংগঠিত করতে দেয়নি পুলিশ। তারপর শিক্ষক ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে মূল বিষয়বস্তু সেখানে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রেক্ষাপটে শিক্ষক কর্মচারীদের যে অধিকার বা দাবি, যে দাবিগুলো নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা চলছিল, প্রচার চলছিল, পোস্টারিং চলছিল, আজ কিন্তু এই বিষয়গুলো সেখানে উত্থাপন করা হয়েছে। আমরা আপনাদের প্রায় প্রত্যেককে নিয়ে প্রতিদিন যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি সেদিক থেকে আজকের বিষয়টি আমরা উপস্থাপন করলাম আপনাদের প্রত্যেকের কাছে। রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বের বক্তব্য থাকে প্রায় প্রতিদিন যে তাদের বকেয়া কবে মিটিয়ে দেওয়া হবে, কবে সেখানে 22% দিয়ে মিটিয়ে দেওয়া হবে, কত শতাংশ সেখানে দেওয়া হবে। বোধহয় সবকটি বিষয় এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং যারা শিক্ষক কর্মচারী আন্দোলন নেতৃত্ব যারা আছেন শুধু বিয়ের হিসাব করছেন তা নয়, তার পাশাপাশি তারা অন্যান্য যে দাবি দেওয়া আছে তা নিয়েও কথা বলছেন। শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন, যারা বিভিন্ন সময় ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে চেয়েছেন বা কর্মসূচি সংগঠিত করছেন, ডেপুটেশন দিচ্ছেন, তারাও সেখানে বকেয়া বিয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলি উপস্থাপন করেন। রাজ্যের শিক্ষকদের পেশাগত বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি 8ম বেতন কমিশন, যেটা এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, 8ম বেতন কমিশন সেটা গঠন করা হবে কিনা সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে। আগেই বলা হয়েছে সত্যি করা হবে কিনা, কেন্দ্রীয় সরকার করে নিয়েছে, রাজ্য সরকার সেই পথে হাঁটবে কিনা সেটা যেমন একদিকে চর্চিত বিষয়। তার পাশাপাশি 7ম বেতন কমিশনের যে সুপারিশ সবকটি সেখানে হুবহু কার্যকর করার ক্ষেত্রে, যেখানে শুধু 2.72 কিংবা 2.57 বিষয় শুধু নয়, অন্যান্য বিষয়গুলো সেখানে যুক্ত রয়েছে। আমার বোধ হয় রাজ্যের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীরা যে হিসাব নিকাশ করেন এই বিষয়গুলো তারা করে থাকেন। তার সঙ্গে ষোড়শ অর্থ কমিশন আগামী বছর কার্যকর হচ্ছে। পঞ্চদশ অর্থ কমিশনের সমস্ত সুপারিশ বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কতটা সময়োপযোগী পদক্ষেপ নেবে, শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে, ফিক্সড কর্মচারী থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দাবি যে চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে যদি এসব বকেয়া মিটিয়ে দেওয়া না যায় তাহলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে যে টাকা কমিটেড করবে সেদিক থেকে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করতে পারে এবং সেই আর্থিকভাবে রাজ্যকে বঞ্চিত করার অর্থই হলো শুধু শিক্ষক কর্মচারীরা তার পাওনাকড়ি অনিয়মিত বা ফিক্সড বা এসএসের ক্ষেত্রে শুধু পাওনাকড়ির হিসাবে শুধু নয়, রাজ্যের অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে তার একটা প্রভাব পড়তে পারে। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী সহ আপামর জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে যখন কথা হচ্ছে তখন ঠিক ষোড়শ অর্থ কমিশন কার্যকর করার আগে ত্রিপুরার পঞ্চদশ অর্থ কমিশনের সমস্ত সুপারিশ সেখানে মিটিয়ে দেওয়া হবে কিনা সেটা নিয়ে খুব চর্চা চলছে এবং আপনারা প্রত্যেকে জানেন একদিকে 8ম বেতন কমিশনের দাবি, ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক সেখানে অনিয়মিতদের নিয়মিতকরণ, 10 বছর যারা চাকরি করেছেন বা যারা ফিক্সড কর্মচারী যারা আছেন তাদের নিয়মিতকরণ, এসএসের নিয়মিতকরণ, সমস্ত বিষয়গুলো খুব চর্চার মধ্যে রয়েছে। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন আমার কথাগুলো যারা শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্য শুনবেন, আপনারা অনেকে তা মিলিয়ে নেবেন এবং অবশ্যই সরকারের ঘনিষ্ঠ যারা আছেন, যারা বর্তমান সরকারের পক্ষ নিয়ে যারা কথা বলছেন তারাও তাদের পাওনাকড়ির কথা বলছেন, হয়তো অন ক্যামেরায় নয়, অফ ক্যামেরায়। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।